আচ্ছা দেখো, আজকে ক্লাস সপ্তম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ভূগোল বিষয়ের প্রথম সেটটা নিয়ে আলোচনা করব। কেমন? ঠিক আছে। তাহলে প্রথম স্কুল কি আছে? বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল। দেখো, ফার্স্ট প্রশ্ন কি আছে দেখতে হবে আমাদের। ছোট প্রশ্নগুলো থেকে আরম্ভ করে আমাদের শুরু হবে। আচ্ছা দেখো, প্রথম প্রশ্ন আছে একের দাগের, যে বছর অধিবর্ষ হয় সেই বছরটির মোট দিন সংখ্যা হয় কত? বিয়ের উত্তরটা 366 দিন। লিপ ইয়ার বা অধিবর্ষের দিন সংখ্যা হয় 366 দিন। দুইয়ের দাগে দেখো, 22শে ডিসেম্বর তারিখটিকে আমরা কি বলি? মকর সংক্রান্তি। তিনের অপশন দেখো, এশিয়ার যে জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়। এশিয়া মহাদেশের জলবায়ু চ্যাপ্টার থেকে দিয়েছে প্রশ্নটা। শীতকালে যে বৃষ্টিপাত হয় সেই অঞ্চলটি কি? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। ঠিক আছে। এরপর দুইয়ের দাগের প্রশ্নগুলো দেখো। দুইয়ের দাগের শূন্যস্থান পূরণ ছিল। কি আছে প্রথম প্রশ্ন? অক্ষরেখার মান মেরুর দিকে ক্রমশ ড্যাশ যায়, এটা বেড়ে যায় হবে। মানটা বেড়ে যায় কিন্তু পরিধিটা কমে যায়। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, দুইয়ের দাগের, পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটাই পৃথিবীর কক্ষপথ বলা হয়। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, তিনের দাগের, তিব্বত মালভূমির উত্তর পূর্ব দিকে ড্যাশ মালভূমি অবস্থিত? মঙ্গোলিয়া মালভূমি অবস্থিত। তারপরে চারের দিকে প্রশ্ন দেখো, ড্যাশ প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়? এটা হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়। পাঁচের দাগের প্রশ্নগুলো একটু সংক্ষিপ্ত প্রশ্ন, তাই বেশ কিছু লাইন উত্তরও লিখতে হবে। দেখো, মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি হওয়ার কারণ কি? মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি হওয়ার কারণ কি? মানে মেরু অঞ্চলে উচ্চচাপ অঞ্চল সৃষ্টি হয়। আচ্ছা দেখো, মেরু অঞ্চলে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে, তাই বায়ুতে তাপমাত্রা কম হয়, শীতল বায়ু দেখা যায়। আবার বায়ুমণ্ডল শীতল হলে সংকুচিত হয় ও ঘনত্ব বেড়ে যায়, কারণ সংকুচিত হলেই ঘনত্ব বেড়ে যাবে, তাই সংকুচিত হয় ঘনত্ব বেড়ে যায়। তাই ঘনত্ব বেড়ে যাওয়ার জন্য বায়ুর চাপ বেশি দেয়। আবার যদি ঘনত্ব বেশি হয় তাহলে বায়ুর চাপ স্বাভাবিকভাবে বেশি হবে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, দ্রাঘিমা রেখার দুটি বৈশিষ্ট্য। এখানে তিনটা লেখা আছে, দুটি করলে হবে। দ্রাঘিমা রেখা পরস্পর সমান্তরাল নয়, দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত এবং প্রতিটি দ্রাঘিমা রেখা উত্তর ও দক্ষিণ মেরুতে গিয়ে মিশেছে, মানে উপর থেকে নিচ দিকে উত্তর দক্ষিণে যে রেখাগুলো টানা হয়েছে সেগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা, আর পূর্ব পশ্চিমে যেগুলো টানা হয়েছে সেগুলো হচ্ছে অক্ষরেখা। ঠিক আছে, ওকে। দেখো, তারপরে নেক্সট প্রশ্ন কি আছে? এশিয়া মহাদেশের উত্তর বাহিনী নদীগুলির তিনটি বৈশিষ্ট্য লেখো। দেখো, এশিয়া মহাদেশের উত্তর বাহিনী নদীগুলো যেগুলো আছে সেগুলো প্রথম বৈশিষ্ট্যটি যদিও একটু বড় হয়েছে, কিন্তু দেখো খুব সহজ আছে। উত্তর বাহিনী নদীগুলির মোহনা হিমমণ্ডলে অবস্থিত হয়, মোহনা অর্থাৎ নদী যেখানে মিশে, মোহনা হিমমণ্ডলে অবস্থিত হয় 8 থেকে 9 মাস বরফ আবৃত, তাই বৃষ্টি না হলে এই নদীগুলো বন্যাপ্রবণ হয়। যদি তাই বৃষ্টি হলে নদীগুলো বন্যাপ্রবণ হয়। তারপরে দেখো, দুইয়ের দাগের প্রশ্ন, দুইয়ের দাগেরটা, যাতায়াত অর্থাৎ জলপথে পরিবহনে উপযুক্ত নয়। তিনে কি আছে? নদী উপত্যকাগুলি জনবিরল হয়, মানে জনসংখ্যা কম হয় এখানে, তাই জনবিরল হয় বলা আছে। ঠিক আছে। তারপরে প্রশ্নগুলো দেখো, নেক্সট প্রশ্ন তোমাদের আছে, ইয়াংসি নদী অববাহিকা অর্থনৈতিক সমৃদ্ধির কারণ। ইয়াংসির অববাহিকা অর্থনৈতিক সমৃদ্ধির কারণটা, এশিয়ার দীর্ঘতম নদী হলো ইয়াংসি। এই নদীর অববাহিকায় অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি নিম্নরূপ। পয়েন্ট দিয়ে এর কারণগুলো সমস্ত কিছু বলা আছে, ভালোভাবে লক্ষ্য করো। কৃষির উন্নতি। আচ্ছা, প্রথমে বলে রাখি, অববাহিকা হচ্ছে উৎস থেকে মোহনা পর্যন্ত সম্পূর্ণ অংশটাই অববাহিকা ধরা হয় নদীর। দেখো, একের দাগে কৃষির উন্নতি। এই নদীর নিম্ন প্রবাহ পলিগঠিত সমভূমি সৃষ্টি হয়েছে, যা কৃষিক্ষেত্রে খুবই উপযোগী।
আমরা জানি পলিমাটিক কৃষির ক্ষেত্রে খুবই উপযোগী, উর্বর মৃত্তিকা, তাই কৃষিতে উন্নতি হয়েছে। 2 হচ্ছে খনিজ সম্পদের প্রাচুর্য। ইয়াংসি অববাহিকা অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ। এখানে কয়লা, আকরিক লৌহ, তামা, দস্তা, টাংস্টেন প্রভৃতি আকরিক পাওয়া যায়। 3 নম্বর পয়েন্ট, শিল্পের উন্নতি। ইয়াংসি অববাহিকা অঞ্চল কৃষি ও খনিজ সম্পদে সমৃদ্ধ হওয়ার জন্য শিল্পেরও উন্নতি হয়েছে। এখানে লৌহ ইস্পাত, রাসায়নিক ও রেশম বস্ত্র বয়ন শিল্প উল্লেখযোগ্য। এছাড়াও যে পয়েন্টগুলো আছে সেগুলো ডিসকাস না করলেও এর সাথে দিয়ে দিয়েছি। এছাড়াও উন্নত পরিবহন ব্যবস্থা, পর্যাপ্ত জল সম্পদ ও সাংহাই নানকিন বন্দরের অবস্থান, সুলভ শ্রমিক ইত্যাদির জন্য এই অঞ্চল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়ে উঠেছে। ঠিক আছে, এরপরে দেখো মহাবিষুব 5 দাগের প্রশ্ন কী ছিল, চিত্রসহ মহাবিষুব সম্পর্কে আলোচনা করো। মহাবিষুব অর্থাৎ হচ্ছে যে তারিখটিতে দিন রাত্রি প্রায় সমান সমান হয়। তাই সূর্যরশ্মি দেখো এখানে যদিও সম্পূর্ণভাবে গোল কিছুটা এই জায়গাটা কিছুটা খামতি রয়ে গেছে, তবু তোমরা নিজেরা করে নেবে। সূর্যরশ্মি অর্ধেকটা অংশ জুড়ে থাকছে দিন এবং অর্ধেকটা অংশ জুড়ে থাকছে সমান সমান অংশ জুড়ে থাকছে রাত। এই ক্ষেত্রে শুধুমাত্র 21শে মার্চ তারিখেই দিন এবং রাত সমান সমান হয়। দেখো কি লিখবো আমরা, এই ছবিটা তোমরা করে নেবে, তার সাথে লেখাটা দেখে রাখো। পৃথিবী তার কক্ষপথে ঘুরতে ঘুরতে 21শে মার্চ তারিখে এমন একটা জায়গায় চলে আসে যে বিষুবরেখায় লম্বভাবে সূর্যরশ্মি পড়ে। বিষুবরেখায় সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। এই দিন পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সর্বত্রই দিন রাত্রি সমান হয়। তাই এই সময় আবহাওয়া থাকে গরম ও ঠান্ডার মাঝামাঝি। উত্তর গোলার্ধে এই সময় বসন্তকাল, তাই 21শে মার্চকে বসন্তকালীন বিষুব বা মহাবিষুব বলে। ঠিক আছে, দেখো এইভাবে সম্পূর্ণ রায়মার্টিন প্রশ্নচিত্র থেকে যতটা সম্ভব আমি চেষ্টা করি ক্লাস 6 থেকে 9 পর্যন্ত সম্পূর্ণ সেটগুলো ভূগোল এবং বাংলা বিষয়ে দেওয়ার চেষ্টা করব, কেমন? তাই তোমরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কেমন? ভালো থাকবে।